রুরাল কমিউনিটির বেসিসেই আমরা পড়বো। সো ফার্স্টেই আমার আস্তে আস্তে হচ্ছে ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্সের মধ্যে আমাদের কি থাকে, যেমন ল্যান্ড, ওয়াটার, কিংবা আমাদের ফরেস্ট্রি যেটা, কিংবা আমাদের বিভিন্ন টাইপের যে ক্লাইমেটের যে চেঞ্জগুলো হচ্ছে, কিংবা আমাদের যে মিনারেলসগুলো আছে, এই সবগুলো কিন্তু মিলেই আমাদের মানে ন্যাচারাল রিসোর্সটা আসলে গঠন করে। প্রত্যেকটা দেশের উন্নতি, একটা দেশের উন্নতি কিন্তু অনেক ক্ষেত্রেই ডিপেন্ড করে কি আমাদের রিসোর্সের উপর, আমাদের অ্যাভেলেবিলিটি অথবা অ্যাক্সেসিবিলিটি অফ রিসোর্সের উপর। ঠিক আছে? তো দেখা যাচ্ছে কি যে যেই দেশে আমাদের ন্যাচারাল রিসোর্সে আমরা বেশি সমৃদ্ধ থাকি, সেই দেশ কি আলটিমেটলি আমাদের ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে বেশি সময় লাগে না। কিন্তু এখানে একটা পূর্ব শর্ত আছে, সেটা হচ্ছে আমার খালি ন্যাচারাল রিসোর্সটা আমার অ্যাভেলেবল থাকলেই হবে না, সেই ন্যাচারাল রিসোর্সটাকে আমি কতটুকু সুন্দর মতো ইউটিলাইজেশন করতে পারি কিংবা ইউটিলাইজ করতে পারি। আমার অনেক ন্যাচারাল রিসোর্স আছে কিন্তু আমি সেটাকে ইউজ করতে পারি না, হ্যাঁ, কিংবা কিভাবে ইউজ করতে হবে আমার সেরকম ট্রেইনড আপ কোনো ম্যান পাওয়ার নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার ন্যাচারাল রিসোর্স অ্যাভেলেবল কিংবা অ্যাক্সেসেবল হলেও কিন্তু আসলে খুব একটা কিন্তু লাভ নাই। ঠিক আছে? সো এই ন্যাচারাল রিসোর্সের ডিটেলসে আমি আর পড়াবো না, এটা একদম ক্লাস 2-3 এর পড়া, এটা শীটে আছে, একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে আমার আসতেছে হচ্ছে ম্যান মেড রিসোর্স অর আর্টিফিশিয়াল রিসোর্স। ম্যান মেড রিসোর্স অর আর্টিফিশিয়াল রিসোর্স বলতে সেসব রিসোর্সকেই বোঝায় যেই রিসোর্সগুলো কি করে মানুষ তার নিজের প্রয়োজনে কিংবা নিজের স্বার্থ রক্ষার জন্য কিংবা নিজের কমফোর্টেবিলিটির জন্য যেই রিসোর্সগুলোকে সে নিজে তৈরি করে, অথবা একটা জিনিস একটা ন্যাচারাল রিসোর্স থেকে একটা ওয়ে তৈরি করে। ঠিক আছে? যে আমি এই ন্যাচারাল রিসোর্সটাকে যদি আমি এইভাবে ইউটিলাইজ করি তাহলে কি আমার কমফোর্টেবিলিটির জোনটা আরো বেশি কি হচ্ছে, সফল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো নিজের প্রয়োজনে একদম নিজের বেসিক্যালি আমরা যদি একদম নর্মাল সেন্সে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলি যে নিজের স্বার্থ রক্ষার জন্য কিংবা নিজের আরাম আয়েশের জন্য যে রিসোর্সগুলো ইউজ করে কিংবা ডিসকভার করে, সেই রিসোর্সগুলোকেই আমরা বলতেছি ম্যান মেড রিসোর্স অথবা আর্টিফিশিয়াল রিসোর্স। হ্যাঁ, তো এখানে কয়েকটা আমি পয়েন্ট আউট করে দিয়েছি ম্যান মেড রিসোর্স আর আর্টিফিশিয়াল রিসোর্স মানে কি কি হতে পারে। সো আমি এখানে কিছু পয়েন্ট আলোচনা করব, এর বাইরেও যদি আপনারা কোনো পয়েন্ট অ্যাড করতে চান তাহলে ইউ মে অ্যাড, বাট সেটা অবশ্যই কিন্তু কি এই টপিক রিলেটেড হতে হবে, ইরিলিভেন্ট কোনো কিছু অ্যাড করবেন না। ঠিক আছে? আর হচ্ছে এমন কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তাও পরীক্ষার খাতায় লিখবেন না যেটা দেখলে মেজাজ খারাপ হয়। অনেকে মনে করে কি যে ম্যাডাম কিংবা স্যার হচ্ছে খাতা ওজন করে। হ্যাঁ, অনেকেই করতে পারে, আমিও দেখছি, আমার সময়ও ছিল এরকম টিচার। সো খাতা না পড়েই হচ্ছে খাতা ওজন করে যে কতগুলা পেজ নিল, এক্সট্রা লুজ শিট নিল। সবাই কিন্তু এরকম না। ঠিক আছে? সো আপনি যেটা বুঝবেন সেটাই লিখবেন। ঠিক আছে? এটা কত পেজ হচ্ছে কিংবা কি হচ্ছে কোশ্চেন বুঝে অ্যান্সার দেবেন। ঠিক আছে? আচ্ছা, তো এখন ম্যানমেড রিসোর্সের মধ্যে প্রথমেই যে পয়েন্টটা আমি অ্যাড করছি সেটা হচ্ছে আমার ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস। ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন ফ্যাসিলিটিস। ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিসের মধ্যে আসলে আমরা সবাই বুঝতেছি কি আসবে, যেমন আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ কিংবা হচ্ছে আমাদের ফুটপাথস, হ্যাঁ, এইসব জিনিস এখানে ইনক্লুড হবে। কমিউনিকেশন ফ্যাসিলিটিসের মধ্যে আমার এখানে প্রিন্টিং মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রনিক মিডিয়া দুইটাই কিন্তু আসবে। প্রিন্টিং মিডিয়া বলতে আমরা কি বুঝি, যেমন নিউজ পেপার। ঠিক আছে? আর ইলেকট্রনিক মিডিয়া বলতে আমরা এই যে রেডিও, টেলিভিশন এটসেট্রা এগুলা বুঝি। সো দ্যাট এটার হচ্ছে অ্যাডভান্টেজটা কি, যেমন কিছুদিন আগেই কি গেল আমাদের একটা দুর্যোগ গেল না, আমফান গেল। ঠিক আছে? সো এইরকম যখন আমাদের দেশ তো আসলে কি একটা ডিজিজ প্রন কান্ট্রি, ঠিক আছে, ডিজিজ প্রন বলতে সরি ডিজাস্টার প্রন কান্ট্রি। হ্যাঁ, সো দ্যাট এখানে হচ্ছে বিভিন্ন রকমের ন্যাচারাল ক্যালামিটিসের মধ্য দিয়েই কিন্তু আমরা কি করতেছি, আমাদের লাইফটা লিড করতেছি। সো এখানে হচ্ছে আমরা যদি এমন কোনো ব্যবস্থা করতে পারি, এবং সেটা আমরা ইভেন দো করেছি, যে হচ্ছে
একটা ফোরকাস্টিং এর ওয়েদার ফোরকাস্টিং এর ব্যবস্থা করা, যে হচ্ছে আমার নেক্সট 6 মান্থে আমার ওয়েদারটা কেমন হতে পারে, কিংবা নেক্সট 6 মান্থে যদি না হয় যে নেক্সট 1-2 উইকে আসলে কেমন হতে পারে। সো দ্যাট এই যে ফোরকাস্টিংটা, এটা যদি আমরা কি করি, প্রিন্টিং মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার থ্রুতে যদি আমি আমার সকল পিপলকে, কান্ট্রির সকল পিপলকে জানাই দেই, সেই ক্ষেত্রে কি হয়, তারা কিন্তু একটা সতর্ক হয়ে যায় এবং তারা কি করতে পারে, যারা হচ্ছে ওইসব ডিজিজ প্রন এরিয়াতে থাকে তারা কি করে, সেই এরিয়া থেকে সরে আসে। ঠিক আছে, আচ্ছা। সো এরপরে সেকেন্ড যে পয়েন্টটা আমি ইনক্লুড করছি সেটা হচ্ছে আমার হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস। হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস, আমরা যদি আজকে থেকে এই শতাব্দী থেকে ধরেন 50-60 বছর আগে যাই, হ্যাঁ, প্রিভিয়াসলি যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা কি দেখতাম যে বেসিক্যালি রুরাল এরিয়াতে দেখতাম কি যে এক ধরনের মানে ডাক্তার ঠিক বলবো না, মানে ডাক্তার টাইপের কিছু লোক থাকতো, যারা আমরা তাদেরকে নর্মাল ভাষায় বলি হচ্ছে হাতুড়ি ডাক্তার। হ্যাঁ, কেন বলি, কারণ হচ্ছে তাদের হচ্ছে নির্দিষ্ট ওরকম কোনো ডিগ্রি নাই। হ্যাঁ, তো কোনো রকমে হচ্ছে দেখা যায় যে তারা হচ্ছে একটা প্রেডিকশন করে যে কোনো একটা প্রেসক্রিপশন তারা একটা পেশেন্টকে হচ্ছে প্রোভাইড করতো। ইভেন তো এটা এখনো দেখা যায় আমাদের অনেক গ্রামাঞ্চলে, আপনি যেই রোগ নিয়েই তার কাছে যান, আপনাকে কি বলে মেডিসিন দিবে হচ্ছে প্যারাসিটামল কিংবা এই জাতীয় কোনো ওষুধ। ঠিক আছে, সো দ্যাট আমরা কিন্তু বর্তমান সময়ে কিন্তু কি করছি, এই জিনিসটা থেকে অনেকটাই ওভারকাম কিন্তু আমরা করে আসছি। এখন কিন্তু দেখেন আমাদের যে এই যে বিসিএস ক্যাডার যেসব ডক্টররা আসতেছেন, তাদেরকে কি করতে হচ্ছে, প্রথমে 5 বছর কিন্তু তাদেরকে ওই এরিয়াতেই কিংবা হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চলে কিংবা একটা রুরাল এরিয়াতে কিন্তু থাকতে হচ্ছে। ঠিক আছে, যাতে করে কি হয়, ওই রুরাল পিপলদের একটা অবস্থার উন্নতি হয়। সো এই হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ফ্যাসিলিটিসটা একমাত্র যদি আমাদের গভর্নমেন্ট যদি একা চায় একটা দেশের এই জিনিসটা ডেভেলপ করতে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই সম্ভবপর হয়ে ওঠে না। সো গভর্নমেন্টের পাশাপাশি আমার এখানে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন গুলো আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বিভিন্ন যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অথবা এনজিও আছে, তাদেরকে কিন্তু এখানে এগিয়ে আসতে হবে গভর্নমেন্টের হেল্প করার জন্য। এরপরে 3 নাম্বার পয়েন্ট আমার বলতেছে হচ্ছে সাপ্লাই অ্যান্ড সার্ভিস এজেন্সি। সাপ্লাই অ্যান্ড সার্ভিস এজেন্সি, আচ্ছা, আপনারা তো মনে হয় ইকোনমিক্স এর কোর্স করেন নাই, তাই না? প্রিন্সিপাল অফ ইকোনমিক্স এটা তো করেন নাই। না ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে পরে হয়তো করবেন, তখন হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই সম্পর্কে খুব সুন্দর ধারণা পাবেন। আমি এখন একটু নর্মালি বলি, সাপ্লাই অ্যান্ড সার্ভিস এজেন্সিস, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। ঠিক আছে, যে কোনো একটা জিনিসের যত হচ্ছে আমার ডিমান্ড বাড়বে, যদি ধরেন যে একটা জিনিসের অনেক বেশি ডিমান্ড, সো সেই জিনিসটাকে যদি আমি সাপ্লাই যদি ওই রকম করতে না পারি, তাহলে কিন্তু কি আমার ডিমান্ডটা কিন্তু 100% ফুলফিল হবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা স্কেয়ারসিটি মানে হচ্ছে অভাব। হ্যাঁ, স্কেয়ারসিটি কিন্তু একটা দেখা দিবে। সো আমার রুরাল কমিউনিটির পিপলদের জন্য যেসব ফ্যাসিলিটিস অ্যাভেলেবল থাকা দরকার, মানে তাদের ডিমান্ডটা যেরকম, আমার সেই রকম সাপ্লাইটা আমি করতে পারতেছি কিনা, এই জন্য আমাকে কি করতে হবে, একটা মনিটরিং কমিটি গঠন করতে হবে যে আমার ডিমান্ড অনুযায়ী আমার সাপ্লাইটা ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, সো এই জিনিসটাকে আমাকে এনশিওর করতে হবে। এরপরে 4 নাম্বার পয়েন্ট আমি দিয়েছি মার্কেটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস। মার্কেটিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস, একটা প্রোডাক্ট যখন প্রডিউস হয় তখন কিন্তু একটা প্রোডাক্ট কিন্তু হচ্ছে যেখানেই প্রডিউস হোক কিংবা যখন প্রডিউস হোক, আমরা কিন্তু সাথে সাথেই কিন্তু সেটা কি আলটিমেট কনজিউমারের কাছে কিন্তু পৌঁছে দিতে পারি না। একটা প্রোডাকশন থেকে নিয়ে শুরু করে আলটিমেট কনজিউমারের হাতে যাওয়া পর্যন্ত আমাকে কিন্তু বিভিন্ন স্টেপ কিংবা বিভিন্ন ফ্যাক্টরের মধ্য দিয়ে যেতে হয়। যেমন হচ্ছে একটা প্রোডাক্ট যখন প্রডিউস হলো, এরপর সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং করি। ম্যানুফ্যাকচারিং করার পরে সেটাকে আমরা কি করি, স্টোর করি, যাতে করে কি পিক সিজনের পরেও যখন হচ্ছে আমার অফ পিক সিজন, তখনও কি আমি ওই প্রোডাক্টটাকে যাতে ইউজ করতে পারি।
হ্যাঁ, সো এই জন্য আমার স্টোরেজ ক্যাপাসিটিটা কিন্তু অনেক ভালো হওয়া দরকার। স্টোর করি, এরপর স্টোর করার পরে আমরা কি করি যে হোলসেলিং কিংবা রিটেইলিং, হ্যাঁ, যে পাইকারি ভাবে আমি সেটাকে বিক্রি করি, অথবা আমি বিভিন্ন যে জেনারেল স্টোর গুলো আছে কিংবা ছোট ছোট যেসব দোকানপাট আছে সেসব দোকানে আমি জিনিসগুলোকে কি করি, রিটেল স্টোরে আমরা সেল করি। ঠিক আছে, সো এই যে বিভিন্ন যে ধাপগুলো আছে, প্রত্যেকটা ধাপ যাতে কি হয়, পারফেক্ট হয় ফর দ্য রুরাল কমিউনিটি। ঠিক আছে, যেমন ধরেন আপনি আলু প্রোডাকশনের কথা যদি আমি চিন্তা করি, পটেটো প্রোডাকশন, সেই ক্ষেত্রে পটেটো কি আমরা সারা বছরে কি আমরা পটেটো প্রোডাকশন করতে পারি, কিংবা বছরের যে কোনো একটা নির্দিষ্ট টাইমে আমাদের কি পটেটোর ফলনটা অনেক বেশি হয়, সো দ্যাট আমরা কি করি যে ওই পটেটোটাকে স্টোর করে রাখি ফর দ্য অফ পিক সিজন, যাতে করে কি করতে পারি পরবর্তীতে আমি সেটাকে বিভিন্ন রকম কাস্টমাইজ প্রোডাক্ট আমরা ইউজ করতে পারি। পটেটো কি খালি আমরা ওই যে আমরা মাটির নিচ থেকে আলু পাই অনলি ওইভাবেই তো আমরা ইউজ করি না, এটাকে আমরা পটেটো চিপস হিসেবে ইউজ করি, আরো বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং করে কিন্তু আমি প্রোডাক্টটাকে ইউজ করতেছি। হ্যাঁ, সো দ্যাট এই যে একটা প্রসেস, এই প্রসেসটা যাতে স্মুথ হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে 5 নাম্বার পয়েন্ট এখানে বলতেছে ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস। ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস, ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস বলতে আমার এখানে বলতেছে হচ্ছে বিভিন্ন রকমের যে ব্যাংকিং কিংবা হচ্ছে ক্রেডিট কিংবা লোনের যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারগুলো এখানে সরি ইনক্লুড হবে। আমরা অনেকেই জানি না যে রুরাল কমিউনিটিতে বেসিক্যালি রুরাল মহিলাদেরকে মানে তাদেরকে কাজে এনকারেজ করার জন্য আমরা কি করি, অনেক অল্প সুদে কিন্তু আমরা তাদেরকে কি দেই, লোন দেই। হ্যাঁ, যাতে করে কি তারা বাসায় অনলি বসে না থেকে কি করতে পারে, একটা ক্ষুদ্র কিংবা কুটির শিল্পের সাথে নিজেকে ইনভলভ করতে পারে, যাতে করে কি একটা আমাদের দেশের ইকোনমি সেটা একটা কন্ট্রিবিউশন হিসেবে কিন্তু আমরা কাউন্ট করি। ঠিক আছে, আচ্ছা, সো এর পরের পয়েন্টটা আমার বলতেছে পাবলিক ইউটিলিটিস। পাবলিক ইউটিলিটিস, পাবলিক ইউটিলিটিস বলতে আমরা বুঝি বেসিক নিড যে আমাদের গুলো আছে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা। বিসাইডস দিস আরো কিছু জিনিস কিন্তু মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন। যেমন একটা বাসায় আপনি বসবাস করেন, সেই বাসায় কি আপনার ওয়াটার সাপ্লাই কিংবা ইলেকট্রিসিটি, গ্যাস, হ্যাঁ, এই জিনিসগুলোও কিন্তু আমাদের মানে জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং এগুলো যদি আমরা না পাই ঠিকমতো সাপ্লাইটা, তাহলে কিন্তু আমরা আমাদেরকে ডিপ্রাইভড মনে করি, হ্যাঁ, যে আমরা এই জিনিসগুলো থেকে বঞ্চিত। এই জিনিসগুলোকে আমরা বলতেছি হচ্ছে পাবলিক ইউটিলিটিস, মানে হচ্ছে আমাদের ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিসিটি, গ্যাস, এইসব বেসিক জিনিসগুলো। এরপরের পয়েন্টটা হচ্ছে আমার এডুকেশনাল ফ্যাসিলিটিস। এডুকেশনাল ফ্যাসিলিটিস রুরাল কমিউনিটিতে হচ্ছে আমাদের স্কুল কলেজের যেরকম অ্যাভেলেবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি থাকতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ স্কুল কলেজের পাশাপাশি আমাদের যে অ্যাডাল্ট এডুকেশনটা কিংবা বয়স্ক শিক্ষার যে ব্যাপারটা, সেই জিনিসটাও কিন্তু এনশিওর করতে হবে। বয়স্ক শিক্ষার পাশাপাশি বয়স্ক যেসব ব্যক্তিরা আমাদের কাছে শিক্ষা নিতে আসেন তাদেরকে কি করতে হবে, একটা ভোকেশনাল ট্রেনিং এর আওতায় আনতে হবে, একটা ভোকেশনাল ট্রেনিং দিতে হবে, যাতে করে ওই পড়ালেখা আসলে বয়স্ক শিক্ষাটা মানে কি, যে নিজের নামটা সাইন করতে পারা কিংবা হচ্ছে একটা বই পড়তে পারা। হ্যাঁ, এখন একটা 50 কিংবা 60 ঊর্ধ্ব লোককে তো এখন আপনি ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত পড়ানো তো পসিবল না। ঠিক আছে, সো দ্যাট তাকে একটা বেসিক এডুকেশন দেয়া। সো বেসিক এডুকেশনের পাশাপাশি তাকে যদি আমরা এরকম কোনো একটা ট্রেনিং দিতে পারি যে হচ্ছে সে নিজের প্রয়োজনে সেটাকে পরবর্তীতে কাজে লাগাতে পারে, তার জন্য একটা কি হতে পারে, একটা আয়ের উৎস হতে পারে। হ্যাঁ, সেটা হতে পারে যে কোনো ট্রেনিং, হ্যাঁ, যেমন হচ্ছে একটা সেলাইয়ের ট্রেনিং আমরা দিতে পারি, হ্যাঁ, কিংবা হচ্ছে আমরা একটা বাস্কেট মেকিং এর ট্রেনিং তাদেরকে দিতে পারি। সো এইসব ছোট ছোট জিনিসগুলা যদি আমরা ভোকেশনাল ট্রেনিং এর আওতায় আনি, সো এই ক্ষেত্রে কি হবে, তারা অনেক বেশি লাভবান হবে আমার রুরাল কমিউনিটির পিপলরা। এর পরবর্তী পয়েন্টটা আমার বলতেছে হচ্ছে রিলিজিয়াস ফ্যাসিলিটিস। রিলিজিয়াস ফ্যাসিলিটিস, একটা রুরাল কমিউনিটিতে অনলি কিন্তু যে কোনো একই মানে যে কোনো একটা ধর্মাবলম্বী মানুষ কিন্তু বসবাস করে না, এখানে কিন্তু বিভিন্ন রকমের ধর্মাবলম্বী মানুষ বসবাস করতে পারে, সো দ্যাট কারো ধর্মে যাতে আঘাত না আসে। প্রত্যেক ধর্মের জন্য কি ধর্মীয় উপাসনালয় এবং প্রত্যেক ধর্মের মানুষের যাতে স্বাধীনতা থাকে তাদের নিজ নিজ ধর্ম পালন করার ক্ষেত্রে, এই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে। এরপরে দ্য লাস্ট ওয়ান ইজ রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস।
রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস। রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস বলতে এখানে বোঝাচ্ছে যে বিভিন্ন রকমের প্লেগ্রাউন্ডের ব্যবস্থা করা, কিংবা হচ্ছে যে আমাদের হচ্ছে ছেলে মেয়েদের, মানে আমাদের রুরাল কমিউনিটিতে যে আমাদের যে বাচ্চা কাচ্চারা রুরাল কমিউনিটিতে বেড়ে উঠতেছে, তাদের যাতে কি হয়, তারা যাতে একঘেয়ে না হয়ে যায়, এবং তাদের যাতে কি হয় যে মানসিক বিকাশটাও শারীরিক বিকাশের পাশাপাশি যাতে সুন্দর মতো হয়। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদের রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস গুলো আমাদের এনশিওর করতে হবে। আচ্ছা, এগুলো গেল আমার ম্যানমেড অথবা আর্টিফিশিয়াল রিসোর্স। এরপরে আমার আসতেছে হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স হচ্ছে, এখানে আমরা দুইটা অ্যাসপেক্টের কথা বলেছি হিউম্যান রিসোর্সের জন্য। দ্য ফার্স্ট ওয়ান ইজ ফিজিক্যাল অ্যাসপেক্ট and the second one is mental aspect. Physical aspect and mental aspect. Physical aspect and mental aspect, এই দুইটা জিনিসের কম্বিনেশনে কিন্তু একটা পারফেক্ট হিউম্যান রিসোর্স কিন্তু আমরা গঠন করতে পারি। কোনো একটা অর্গানাইজেশন কিংবা ইনস্টিটিউশনের কথা যদি আমি চিন্তা করি, যে একটা অর্গানাইজেশন কি অনলি মেন্টাল রিসোর্স অথবা অনলি ফিজিক্যাল রিসোর্স দিয়ে রান করা পসিবল? কখনোই পসিবল না। আমার একটা অর্গানাইজেশন যদি আমি স্মুথলি রান করতে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল বোথ রিসোর্স কিন্তু আমার প্রয়োজন। ঠিক আছে, ফিজিক্যাল রিসোর্স আমরা একটা অর্গানাইজেশনে যারা লেবার হিসেবে আমাদের শ্রমটা দিয়ে থাকে, মানে কায়িক পরিশ্রম যারা করে, ফিজিক্যাল লেবারটা যারা দেয়, তাদেরকে আমরা বুঝতেছি। আর মেন্টাল রিসোর্স বলতে আমরা বুঝতেছি যে আমাদের ম্যানেজেরিয়াল পোস্টে যারা থাকেন, তারা কি করেন, টোটাল যে আমার যে সিনারিও কিংবা অর্গানাইজেশনের যে আউটলুক কিভাবে চলবে, স্ট্রাকচারটা বেসিক্যালি তারা কিন্তু এটা মানে মানে স্ট্রাকচারটা হচ্ছে তারা পেইন্ট করেন। হ্যাঁ, যে কোন স্টেপের পরে কোন স্টেপে গেলে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে পৌঁছাতে পারবো। তাদের হচ্ছে নলেজ কিংবা স্কিল হচ্ছে কি অনেক বেশি ডেভেলপ থাকে আমাদের ফিজিক্যাল লেবারদের তুলনায়। কিন্তু আমি একটা অর্গানাইজেশনে খুব সুন্দর একটা প্ল্যানিং করলাম, হ্যাঁ, তো প্ল্যানিং করলাম, কিন্তু আমার ওই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আমার কোনো ফিজিক্যাল লেবার নাই, তাহলে কিন্তু আমার প্ল্যানটা কি করবে না, কোনো কাজ করবে না। ঠিক আছে, আমি ক্লিয়ার? সো দ্যাট আমার একটা অর্গানাইজেশনে ফিজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল বোথ রিসোর্সই আমার প্রয়োজন, যদি আমি অর্গানাইজেশনটাকে খুব সুন্দর মতো রান করতে চাই। এখান থেকে কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আমি মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে থাকি। ঠিক আছে, এটা একটু উদাহরণ সহ একটু পড়ে নেবেন, এই হিউম্যান রিসোর্সের দুইটা অ্যাসপেক্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে আমি এখন সেকেন্ড টপিকে চলে যাচ্ছি। আজকের সেকেন্ড টপিক হচ্ছে আমার রুরাল কমিউনিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল পিপল। রুরাল কমিউনিটি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল পিপল। আমরা জানি কি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা বেসমেন্ট থাকে কিংবা একটা ভিত্তি থাকে। হ্যাঁ, আমরা বলি না যে কোন একটা শিশুর জন্য তার স্কুলের এডুকেশনের আগে সর্বপ্রথম সে কি তার ফ্যামিলি থেকে একটা বেসিক এডুকেশন, ওইটা তার জন্য কি একটা ফ্যামিলি এডুকেশনটা হচ্ছে একটা বাচ্চার জন্য একটা বেসমেন্ট। সো দ্যাট আমার আরবান কমিউনিটির বেসমেন্ট হিসেবে আমরা সবসময় বলে থাকি যে রুরাল কমিউনিটি হচ্ছে আমার আরবান কমিউনিটির বেসমেন্ট। উইদাউট রুরাল কমিউনিটি আমরা কখনোই এক ধাপে লাফ মেরে আরবান কমিউনিটিতে চলে যেতে পারতাম না, এবং এটা কখনোই পসিবল না। ঠিক আছে, এখানে হচ্ছে বিভিন্ন সোশ্যাল সায়েন্টিস্টের অনেক সংজ্ঞা টঙ্গা আছে। তো এখানে একটা সংজ্ঞা হচ্ছে আপনারা পড়বেন, এটা হচ্ছে মিস্টার বগার্ডাস, BOGARDUS, মিস্টার বগার্ডাস এখানে হচ্ছে যে সংজ্ঞাটা দিচ্ছেন রুরাল কমিউনিটি, সেই সংজ্ঞাটা একটু পড়বেন। আমি ডিটেলসে বলতেছি না, শীত থেকে একটু পড়ে নেবেন। আমি যেই সংজ্ঞাগুলা, যেই সোশ্যাল সায়েন্টিস্টের সংজ্ঞাগুলো পড়তে বলি, এগুলো কিন্তু আমি কুইজে দিব। মানে এখানে অনেক সংজ্ঞা আছে, আমি যে কোনো দুই একটা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে পড়াই। হ্যাঁ, তো এগুলো একটু ভালো মতো পড়বেন। মিস্টার বগার্ডাসের সংজ্ঞাটা এখান থেকে পড়বেন। আচ্ছা, তো এখন আমরা চলে আসি ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল কমিউনিটি অথবা রুরাল পিপল। ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? প্রথম ক্যারেক্টারিস্টিক্সটাই হচ্ছে আমার দ্য সোশ্যাল হোমোজেনিটি। দ্য সোশ্যাল হোমোজেনিটি। What do you mean by homogeneity? হোমোজেনিটি কাকে বলে?
আপনারা হোমোজেনাস এন্ড হেটেরোজেনাস এই দুইটার টার্ম জানেন না? Yes, ma'am. হোমোজেনাসটা কি? একই জিন যখন থাকে তখন একই সমজাতীয়। সমজাতীয়। সো আমি বলতেছি আমার রুরাল কমিউনিটি পিপলদের ক্যারেক্টারিস্টিক্স তারা হোমোজেনাস, মানে হচ্ছে তাদের ওয়ে অফ থিঙ্কিং, বিহেভিং, ড্রেসিং সেন্স মোর অর লেস কি অনেকটাই কাছাকাছি, মানে তাদের চিন্তা ভাবনা একই রকম। এখানে যদি ডিফারেন্ট চিন্তা ভাবনা কিংবা হেটেরোজেনাস মানুষ কিন্তু কখনো একই কমিউনিটিতে একসাথে বসবাস কিন্তু করতে পারে না, তাদের কিন্তু বিভিন্ন রকম প্রবলেম হয়। হ্যাঁ, যে আপনি যদি উত্তরে যেতে চান তাহলে আমি যাব দক্ষিণে, সো দেখা যাচ্ছে প্রত্যেক সময় আপনার সাথে আমার একটা ক্ল্যাশ কিন্তু লেগে থাকবে। হ্যাঁ, সো দ্যাট আমার রুরাল কমিউনিটি পিপলদের মধ্যে আমরা দেখে থাকি যে একটা হোমোজেনাস একটা ব্যাপার তাদের মধ্যে থাকে। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে আমার dominance of primary relationship. Dominance of primary relationship. আমরা সোশ্যাল গ্রুপ পড়ার সময় প্রাইমারি গ্রুপ পড়ছিলাম, মেবি মনে আছে কিনা। প্রাইমারি গ্রুপে আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখছিলাম যে একটা ফেস টু ফেস রিলেশনশিপ থাকবে এবং কি একে অন্যের সাহায্য সহযোগিতা উইদাউট এনি স্বার্থ কিংবা উইদাউট এনি ইন্টারেস্ট আমরা একে অন্যের জন্য সাহায্য সহযোগিতা প্রোভাইড করব। সো প্রাইমারি গ্রুপের একটু আমি একটু আসতেছি, এক মিনিট। সরি, যেটা বলতেছিলাম যে প্রাইমারি গ্রুপের হচ্ছে রিলেশনশিপ হচ্ছে ফেস টু ফেস রিলেশনশিপ থাকবে এবং একে অন্যের সাহায্য সহযোগিতা করবে। এই জিনিসগুলো কিন্তু আমরা একটা নির্দিষ্ট যে কোনো একটা ফ্যামিলি মেম্বারদের মধ্যেই এই জিনিসগুলো আমরা দেখতে পাই, ঠিক আছে। কিন্তু এখানে বলতেছে কি ডমিনেন্স অফ প্রাইমারি রিলেশনশিপ, মানে আমার রুরাল কমিউনিটির মধ্যে আমার একটা ফ্যামিলির মধ্যে যে প্রাইমারি রিলেশনশিপটা আমরা দেখে থাকি নর্মালি, সেটা কিন্তু আমরা নেইবারদের মধ্যেও দেখে থাকি, মানে পাশের বাড়ির মানুষের সাথেও কিন্তু কি একটা এরকম স্ট্রং একটা বন্ডিং কিংবা কানেকশন তাদের থেকে থাকে, যেটা কি আমাদের নর্মালি হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে থাকে, সেটা কিন্তু আমাদের আশেপাশের অনেক বাড়ির মধ্যেও কিন্তু আমরা দেখে থাকি, ঠিক আছে, রুরাল কমিউনিটিতে। কিন্তু নর্মাল যদি সেন্সে চিন্তা করেন তাহলে কিন্তু সেখানে একটা সেকেন্ডারি রিলেশনশিপ থাকার কথা, কিন্তু সেখানে আমরা দেখে থাকি একটা প্রাইমারি রিলেশনশিপ। আচ্ছা, এরপরে 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল। ইনফর্মাল সোশ্যাল কন্ট্রোল বলতে আমরা বুঝি আমাদের রুরাল কমিউনিটিতে অনেক সময় যেসব ঝগড়া কিংবা অনেক সময় যেসব মাইনর ক্রাইম গুলা যে হচ্ছে, এই ক্রাইম গুলোর জন্য কি হয়, তারা অনেক সময় পিপলরা একটা ফর্মাল ওয়েতে যাওয়ার আগে, মানে হচ্ছে কি পুলিশের কাছে কিংবা হচ্ছে এইরকম কোন একটা মেইনটেইন করার আগে তারা কি করে নিজেদের মধ্যে বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে ব্যাপারটাকে সমঝোতা করতে চায়, ঠিক আছে। যেমন আমরা দেখি না যে অনেক যদি কেউ হচ্ছে কোনো মুরব্বীদের সাথে বেয়াদবি করে বা হচ্ছে কি করে, যদি এই যে ছোটখাটো কোনো যদি চুরি টুরি হয়ে থাকে কোনো গ্রামাঞ্চলে, সো দ্যাট ওখানকার কি ইউনিয়ন পরিষদের মেম্বার কিংবা হচ্ছে কোনো হ্যাঁ চেয়ারম্যান, সো তারা কি করে বসে দুই পক্ষকে সামনাসামনি রেখে বাদী বিবাদী রেখে তারা একটা কি করে একটা মিটমাট করে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এবং তাদেরকে একটা সেকেন্ড চান্স দেয়া হয় ফর্মাল ওয়েতে। আমার সোশ্যাল কন্ট্রোলটা করার আগে তারা ইনফর্মাল ওয়েতে এটা চেষ্টা করে থাকে, যেটা কিন্তু আমরা কখনোই আমাদের আরবান এরিয়াগুলোতে দেখে থাকি না। আচ্ছা, এরপরের ক্যারেক্টারিস্টিক্সটা হচ্ছে অকুপেশন। অকুপেশন এটা আসলে বলার কিছু নাই, আমার রুরাল কমিউনিটি পিপলদের মধ্যে আমরা মেইন অকুপেশন দেখে থাকি হচ্ছে এগ্রিকালচার অথবা এগ্রিকালচার রিলেটেড অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এখানে একটা ডিফারেন্স হচ্ছে রুরাল কমিউনিটি এবং আরবান কমিউনিটির মধ্যে, যে ডিভিশন অফ লেবার অ্যান্ড স্পেশালাইজেশন অফ ওয়ার্ক, দুইটা জিনিস। ডিভিশন অফ লেবার অ্যান্ড স্পেশালাইজেশন অফ ওয়ার্ক, এই দুইটা জিনিস আমরা কিন্তু রুরাল কমিউনিটির পিপলদের মধ্যে লক্ষ্য করি না।
যেটা কিন্তু আমি আরবান কমিউনিটি পিপলদের মধ্যে লক্ষ্য করি। যেমন রুরাল কমিউনিটিতে একজন পিপল যে হচ্ছে ধরেন একজন ফার্মার, সে জীবিকা নির্বাহের জন্য অন্যের জমিতে যেরকম কাজ করতেছে, ফসল ফলাচ্ছে, আবার দেখা যায় একই মানুষ কি করতেছে, পুকুরে যে মাছ ধরতেছে, ঠিক আছে। সো দ্যাট তার কিন্তু একটা স্পেশালাইজেশন অফ ওয়ার্ক কিন্তু হচ্ছে না, ঠিক আছে। সে একই মানুষ বিভিন্ন রকমের কাজে নিজেকে ইনভলভ করতেছে। কিন্তু আমি যদি আরবান কমিউনিটির কথা চিন্তা করি, যে কোনো একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা আপনি চিন্তা করেন না কেন, সেখানে আমরা কি দেখি, একটা স্পেশালাইজেশন অফ ওয়ার্ক থাকে। যেমন যেই ছেলেটা কিংবা যে মেয়েটা একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে, সে কি করতেছে, তার কাজই হচ্ছে কি বোতাম সেলাই করা। সে প্রত্যেকটা জামার বোতামই সেলাই করে, এবং যার কাজ কি ড্রেসগুলো আয়রন করা, সে কিন্তু সবসময় ড্রেস আয়রনই করতেছে। সো দ্যাট কি হচ্ছে, তার মধ্যে একটা এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে একই কাজ বারবার বারবার করার জন্য। হ্যাঁ, যে এই জন্য হচ্ছে তার হচ্ছে অনেক বেশি অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, এবং সে ওই কাজে কি এক্সপার্টাইজ, যেটা কিন্তু আমি আমার রুরাল কমিউনিটি পিপলদের মধ্যে লক্ষ্য করি না। এরপরে আমার আস্তে আস্তে হচ্ছে ইম্পর্টেন্স অফ ফ্যামিলি। ইম্পর্টেন্স অফ ফ্যামিলি, ফ্যামিলির ইম্পর্টেন্সের মধ্যে বেসিক্যালি আমরা রুরাল কমিউনিটিতে জয়েন্ট ফ্যামিলি কিংবা এক্সটেন্ডেড ফ্যামিলিটাই বেশি লক্ষ্য করে থাকি, ঠিক আছে। কিন্তু আরবান কমিউনিটিতে আমরা দেখি হচ্ছে নিউক্লিয়ার ফ্যামিলি। হ্যাঁ, সো এখানে ফ্যামিলি স্ট্যাটাসের যে ব্যাপারটা সেটা একটু বলি। আমার রুরাল কমিউনিটিতে মানে একটা গ্রামাঞ্চলে কিভাবে হচ্ছে একটা ফ্যামিলি স্ট্যাটাস নির্ধারণ করা হয়। যেই ফ্যামিলির যত সম্পত্তি কিংবা জায়গা জমি আছে, সেই ফ্যামিলিকেই সবচেয়ে রিচ কিংবা অনেক বেশি সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে অনেক বেশি হায়ার ক্লাস মনে করা হয়। অথচ যদি লক্ষ্য করে দেখেন যে ওই ফ্যামিলিতে যদি পার্সন নাও থাকে, একমাত্র এই জমি জমার জন্য তাদেরকে কি করা হচ্ছে, সমাজে উচ্চ একটা স্ট্যাটাস দেয়া হচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে অন্য একটা বাড়িতে যার কিন্তু কি প্রত্যেকটা ছেলে মেয়ে মোটামুটি একটা সেকেন্ডারি কিংবা হচ্ছে হায়ার সেকেন্ডারি কিংবা ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত লেখাপড়া করেছে, কিন্তু তাদের সেরকম কি সোশ্যালি তেমন তাদের কি নাই, ওরকম জমি জমা নাই। তাদেরকে কিন্তু রুরাল কমিউনিটির ক্ষেত্রে ওইরকম সোশ্যাল স্ট্যাটাস দেয়া হয় না, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার রোল অফ নেইবারহুড। রোল অফ নেইবারহুড, প্রতিবেশীর সাথে সম্পর্ক। আমি একটু আগেই বললাম যে এখানে একটা সেকেন্ডারি রিলেশনশিপ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে একটা প্রাইমারি রিলেশনশিপই আমরা মেনটেন করতে দেখি রুরাল কমিউনিটির পিপলদের মধ্যে। আমরা অনেক সময় দেখি না যে আরবান কমিউনিটির কথা যদি চিন্তা করেন, আপনার পাশে পাশে যদি কোনো একটা বার্থডে পার্টি হয় কিংবা কোনো একটা হলুদ কিংবা বিয়ের অনুষ্ঠান হয়, আমাকে যদি দাওয়াত না দেয়, আমরা কি জীবনেও যাব? কখনোই যাব না। আমাদের যে ইগো প্রবলেম, আরে বাবা আমাকে দাওয়াত দেয় নাই, আবার আমি যাবো, মুখকে তো দাওয়াত দিছে, আমাকে তো দিচ্ছে, আমরা কিন্তু এটা নিয়ে বসে থাকবো, ঠিক আছে। কিন্তু রুরাল কমিউনিটিতে কিন্তু আমরা সেই তোয়াক্কাটাই তারা করে না। হ্যাঁ, পাশে পাশে, হ্যাঁ ঠিক আছে, বিয়ে হচ্ছে, ওকে ফাইন, আমরা কিন্তু ইজিলি যাই অ্যাটেন্ড করতে পারি। এবং তাতে কিন্তু কি যাদের বাড়িতে বিয়ে হচ্ছে কিংবা একটা প্রোগ্রাম হচ্ছে, তারা কিন্তু কি আমাদেরকে উইলিংলি অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। তো এই ডিফারেন্সটা আমরা দেখতে পারি। এরপরের পয়েন্টটা হচ্ছে আমার conservatism and dogmatism. Conservatism and dogmatism. 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 What do you mean by dogmatism? Dogmatism কাকে বলে? ম্যাম শুনি না, আবার বলেন এটা। এটা হচ্ছে কনজারভেটিজম, মানে কনজারভেটিভ যেটা, কনজারভেটিজম এন্ড ডগমাটিজম। OGMATISM, ডগমাটিজম। এখন ডগমাটিজম কাকে বলে? ডগমাটিজম বলতে কি বুঝি? মানে কোনো মত সম্পর্কে অন্ধবিশ্বাস করা। এক্স্যাক্টলি, অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার আচ্ছন্ন হওয়া, ঠিক আছে। সো দ্যাট আমরা কি জানি যে এখনো কিংবা কয়েক বছর আগে রুরাল কমিউনিটিতে কি করতো, যে কেউ যদি অসুস্থ হতো, কোনো ফ্যামিলি মেম্বার, প্রথমে ডাক্তার না দেখায় কি করতো, আগে আমরা হুজুরের পানি পড়া এনে খাওয়াই। অনেকে এটা এখনো করে আমাদের গ্রামাঞ্চলে, ঠিক আছে। তো এই যে একটা অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার, এইটা থেকে কি তাদেরকে বের হয়ে আসতে হবে। তারা ন্যাচার বেশি কনজারভেটিভ নেচারের হয়ে থাকে আরবান পিপলদের তুলনায়। আচ্ছা, এখন দ্য লাস্ট ক্যারেক্টারিস্টিক্স ইজ
the rural community and social change. Rural community and social change. আমরা রুরাল কমিউনিটির পিপলদের মধ্যে একটা ট্রেডিশনালিজম লক্ষ্য করে থাকি সবসময় আরবান পিপলদের তুলনায়। তারা সবসময় তাদের মানে আগের আমলে তাদের যে বাবা কিংবা দাদা যে ট্রেডিশন